আন্দোলনের মুখে এমপি ও শিক্ষকদের 15% বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত সরকারের। দেয়া হবে 2 ধাপে। কাল থেকে ক্লাসে ফেরার ঘোষণা শিক্ষকদের। তত্ত্বাবধায়ক ফিরলেও কার্যকর হচ্ছে না এবারের নির্বাচনে। আপিল শুনানি শেষে আইনজীবী। সাবেক প্রধান বিচারপতি খায়রুলের ভুল সিদ্ধান্তেই বাতিল হয় ব্যবস্থা। নির্বাচন ঘিরে এআই এর অপব্যবহার ঠেকাতে সেন্ট্রাল সেল গঠনের সিদ্ধান্ত ইসির। সমন্বিত কাজের নির্দেশ প্রধান নির্বাচন কমিশনারের। ত্রিভুজ প্রেমের জেরে হত্যা করা হয় জবির ছাত্রদল নেতা জোবায়েদকে। 26 সেপ্টেম্বর করা হয় পরিকল্পনা। মাহির বর্ষা সহ 3 জনের বিরুদ্ধে মামলা। এবং অগ্নি নিরাপত্তা সহ শাহজালালের কার্গো ভিলেজের সমস্যা নিয়ে উদাসীন ছিল বেবিচক। অভিযোগ ব্যবসায়ীদের। চেয়ারম্যান বললেন মালামাল জটের দায় বিমান ও কাস্টমসের। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামিমা শাম্মী এবং উন্মি উজ্জ্বল হাফিজ। অবশেষে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শিক্ষকদের দাবি মেনে নিল সরকার। 15% বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে সংকট বিবেচনায় তা 2 ধাপে বাস্তবায়ন করতে চায় সরকার। এর মধ্যে 1 নভেম্বর থেকে বাড়বে 7.5%, বাকিটা যুক্ত হবে আগামী অর্থ বছর থেকে। সরকারের সিদ্ধান্ত শিক্ষক নেতারা মেনে নিয়ে কাল থেকে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন। তবে শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের মধ্যে এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টানা 10 দিন ধরে চলছিল এই আন্দোলন। কর্মসূচির বেশিরভাগ ছিল এই কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে। তবে এর মধ্যে সচিবালয় কিংবা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়েরও হুঁশিয়ারি। মঙ্গলবারের এই দুপুরকে বলা যায় শিক্ষকদের দিন। সকাল থেকেই ছিল গুঞ্জন। দুপুর 1টার দিকে সচিবালয় থেকে খবর এলো শিক্ষকদের বেতনের 15% বাড়ি ভাড়ার দাবি মেনে নিয়েছে সরকার। তবে সংকট বিবেচনায় তা বাস্তবায়ন হবে 2 ধাপে। এই অর্থ বছরে 7.5, পরের বছরে বাকিটা। প্রজ্ঞাপন জারিও শিগগিরই। তাদের যে বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধাদি সেটা যথেষ্ট রকমভাবে কম এবং আমরা এবং সেই বিষয়ে আমরা সচেষ্ট হব এবং থাকব। এমন এক সময় এই সরকার দায়িত্ব গ্রহণ করেছেন যে অর্থনীতির অবস্থা যথেষ্ট ভঙ্গুর ছিল, তার থেকে উত্তরণের চেষ্টা চলছে। যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কখনোই কোনো সংশয় ছিল না। অবশ্যই যুক্তিযুক্ত দাবি ছিল, কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে। সচিবালয়ের ঘোষণার পর শিক্ষক প্রতিনিধিরা জানান শিক্ষকরাও কাল থেকে শ্রেণীকক্ষে ফিরবে। ওনারাও কিছুটা এগিয়ে এসেছেন, আমরাও এগিয়ে এসেছি। সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে। আগামীকালকে থেকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাবো ইনশাল্লাহ। যদিও নেতৃত্ব পর্যায় থেকে এই ঘোষণায় দ্বিধা দেখা যায় শহীদ মিনারে। তারা কেউ বলছেন এবারে ওঠা উচিত, কেউ আবার বাকিটুকু এখনই নিশ্চিত করার পক্ষে। বিগত দিনগুলোর মতো আজও কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের এই আন্দোলনে সংহতি জানাতে দেখা গেছে এনসিপি সহ রাজনৈতিক দলের নেতাদের। আজহার লিমন, এখন, ঢাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত আছেন সহকর্মী আসিফ ইকবাল খান ও ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। শুরুতেই যেতে চাই আসিফের কাছে। আসিফ, জানাবেন সরকার দাবি মেনে নেয়ার পর শিক্ষকরা কি বলছেন? উজ্জ্বল, এই শিক্ষকদের যে দীর্ঘদিনের দাবি, অর্থাৎ 20% বাড়ি ভাড়া বৃদ্ধি, 1500 টাকা আসলে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং 75% হারে যে উচ্চ ভাতা বৃদ্ধি, এই 3টি দাবি এবং এই 3টি দাবি বাস্তবায়নের করে প্রজ্ঞাপন জারির দাবিতে কিন্তু আসলে শিক্ষকরা দীর্ঘদিন ধরেই দাবি দাওয়া করে আন্দোলন করছিলেন। তারা বিভিন্নভাবে তাদের দাবি উপস্থাপন করার চেষ্টা করছিলেন। আমরা দেখেছি বিগত 10 দিন কিন্তু তারা এই কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান করে তাদের দাবি দাওয়া আদায়ের জন্য আন্দোলন করেছে। আমরা দেখেছি যে পুলিশের সাথে তাদের সংঘর্ষ, হতাহতের ঘটনাও আমরা দেখেছি। সবকিছুর অবসান কিন্তু আজকে আমরা
আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা কিছুক্ষণ আগেই আসলে এখানে সাংবাদিকদের ব্রিফ করলেন শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি। তিনি যেটি বললেন যে সরকার কিছুক্ষণ আগে যে প্রজ্ঞাপনটি জারি করেছে, অর্থাৎ নভেম্বর মাস থেকে 7.5% এবং আগামী অর্থ বছর থেকে 7.5%, অর্থাৎ টোটাল 15%তে যে সরকার রাজি হয়েছে সেই প্রস্তাবটি তারা মেনে নিয়েছেন। এইটি কিন্তু আজিজি সাহেব অর্থাৎ শিক্ষক যিনি নেতা আছেন তিনি কিন্তু এখানে এসে সেটি সাংবাদিকদের ব্রিফিং করে জানিয়েছেন। এই শিক্ষকরা যে দাবিটি মেনেছেন এটি নিয়ে আসলে কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ ধরে কিন্তু একটি জল্পনা কল্পনা চলছিল, কারণ সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে যেই শিক্ষকদের প্রতিনিধি দলটি ছিল তারা কিন্তু সেখান থেকে দাবি মেনেই কিন্তু চলে এসেছিলেন, কিন্তু এইখানে শহীদ মিনারে যে শিক্ষকরা অবস্থান করছিলেন তারা কিন্তু আসলে বলছিলেন যে এই দাবি আদায় বা এই দাবি মেনে নেওয়া নিয়ে কিন্তু তাদের মধ্যে একটি আমরা সংশয় দেখতে পেয়েছিলাম। অবশেষে কিন্তু সেই সংশয়টি দূর হলো শিক্ষক নেতা যখন এখানে শহীদ মিনারে আসলেন এবং তার কথা মতো কিন্তু দেখলাম আমরা সব শিক্ষকরাই কিন্তু আসলে এই 15% যে দাবিটি পূরণ হলো সেটি নিয়ে কিন্তু তারা সন্তুষ্ট এবং তারা যেটি বললেন যে তারা আগামীকাল থেকেই তাদের স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবেন এবং এই কয়দিন আন্দোলনে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে এটি তারা বললেন যে তারা প্রয়োজনীয় শুক্র শনিবার অতিরিক্ত ক্লাস নিয়ে আসলে শিক্ষার্থীদের যে ক্ষতিটি হয়েছে সেই ক্ষতিটি আসলে তারা পূরণ করার চেষ্টা করবেন। যদি একটু বলে রাখি, এই শিক্ষকরা কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে গত 10 দিন ধরে কিন্তু অবস্থান করে তাদের কর্মসূচি পালন করছিলেন। এই সময়ের মধ্যে আমরা দেখেছি বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু তাদের সাথে এসে একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা তাদের দাবির সাথে একমত পোষণ করেছেন এবং আমরা আজকেও দেখছি যে এনসিপি নেতৃবৃন্দ কিন্তু আসলে এখানে এসে তাদের দাবি দেওয়া সাথে কিন্তু একত্রতা প্রকাশ করেছেন। ঠিক 12:50 আমরা দেখেছি যে শহীদ মিনারে এই দাবি মেনে নিয়ে সরকারের যে প্রজ্ঞাপনটি সেই প্রজ্ঞাপনের কথা আসে এবং তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শিক্ষকদের মধ্যে কিন্তু একটা উৎসবের একটা আমেজ কিন্তু আমরা দেখতে পেয়েছি। যদিও কিছুটা সংশয় ছিল সেই সংশয়টাও এখন দূর হয়ে গেছে। শিক্ষকরা বলছেন তারা তাদের এই যে আন্দোলন সেই আন্দোলনটি প্রত্যাখ্যান করলেন এবং তারা অতি শীঘ্রই তাদের যে স্ব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে তারা ফিরে গিয়ে শিক্ষার্থীদের ক্লাসে নিয়ে আসবেন এবং সেখানে শিক্ষার্থীদের ক্লাসে ফেরত আসবেন। তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল। এবার ইমতিয়াজ ময়মনসিংহ থেকে জানাবেন সেখানকার শিক্ষকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? উজ্জ্বল, আমরা সকাল থেকে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরছিলাম এবং এখানে যারা বেসরকারি এমপিভুক্ত শিক্ষক রয়েছেন তারা কিন্তু এই বিগত সময়গুলোতে তারা আন্দোলন চালিয়ে গিয়েছিলেন এবং আমরা সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের যে শ্রেণীকক্ষ রয়েছে সেখানে আমরা তালা ঝুলতে দেখেছি। অনেক শিক্ষার্থীরা এসেছেন, অভিভাবকরাও দুশ্চিন্তা ছিলেন যে কখন আসলে এই অচল অবস্থাটা কাটবে এবং সর্বশেষ আমরা যেটা আসলে জানতে পেরেছি যে দুপুরের দিকে যে প্রজ্ঞাপনটি দেওয়া হয়েছে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য চলতি নভেম্বরে 1 তারিখ করে 7.5% বাড়ি ভাড়া ন্যূনতম 2,000 টাকা এবং 2026 জুলাই হতে 7.5% মোট 15% বাড়ি ভাড়া কার্যকর হবে। এরপর এই ঘোষণাটির পর থেকেই ময়মনসিংহের যে এমপিভুক্ত যে শিক্ষক রয়েছেন যারা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষক রয়েছেন তারা অনেকটাই উচ্ছ্বসিত এবং সরকারকে এই ঘোষণার পরে তারা অভিনন্দন জানিয়েছেন এবং তারা যেটা বলছেন যে যেহেতু পরবর্তী 26 সালের যে যারা আসলে মূলত যারা নতুন সরকার গঠন করবেন তারা যেন তাদের যে পরবর্তী কার্যকর যে দাবিগুলো সেগুলো যেন বাস্তবায়ন করেন এবং তাদের যে পূর্ণ যে দাবিগুলো সেগুলির বিষয় যেন আরও সদয় হন। এবং আমরা বলছিলাম যে যেহেতু এই যে সামনেই বেশ কিছুদিন পরেই আসলে বার্ষিক পরীক্ষা শুরু হবে এবং ক্লাস পরীক্ষাগুলো চলছিল এবং সেই সাথে টেস্ট পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা ছিল, সব কিছুই কিন্তু একটা স্থবির অবস্থা ছিল। ময়মনসিংহ অঞ্চলে যতগুলো এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানই কিন্তু করবিরতিতে ছিলেন শিক্ষকরা এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা এখনও আসলে এই খবরটির জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এবং এই খবরটি পাওয়ার পরে তারা এখনও স্কুলে অবস্থান করছেন এবং এখানকার যিনি প্রধান শিক্ষক, আমি যেহেতু রয়েছে ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল উচ্চ বিদ্যালয়, এখানকার প্রধান শিক্ষক চানমিয়া তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু তারা পরিবর্তনটি হাতে পেয়েছেন এবং তারা সরকারকে অভিনন্দন জানিয়েছেন এবং কালকে সকাল থেকে ময়মনসিংহের তার প্রতিষ্ঠানে তিনি সকাল থেকে ক্লাস শুরু করবেন এবং আমরা জানতে পেরেছি যে সারা দেশেই আগামীকাল সকাল থেকে কিন্তু সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া এবং আবারও শিক্ষার্থী এবং শিক্ষককে একেবারে মুখর থাকবে পুরো
স্কুল এবং এই বিষয়টি নিয়ে অভিভাবকদের মনে অনেকটা স্বস্তি এসেছে এবং শিক্ষার্থীরা সকালে আমাদেরকে জানাচ্ছিলেন যেহেতু তাদের সামনে পরীক্ষা রয়েছে আসলে আদৌ তারা এটার কোনো সমাধান পাবেন কিনা। সুতরাং যেহেতু এই বিষয়টি একটি সমাধান হয়েছে এবং শিক্ষকরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে, সুতরাং তারাও শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক যারা রয়েছেন তারাও কিন্তু উচ্ছ্বসিত। সব মিলিয়ে আগামীকাল সকাল থেকে ময়মনসিংহের প্রত্যেকটি বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। সব মিলিয়ে এই ছিল উজ্জ্বল আমার কাছে। দাবি মেনে নেওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। এবার অন্য প্রসঙ্গ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও তা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কার্যকর হবে না। পরবর্তী সংসদ নির্বাচন নির্দলীয় এই ব্যবস্থার অধীনে হবে। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল শুনানি শেষে কথা জানান আইনজীবী। 2011 সালে একটি বিতর্কিত রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে পতিত আওয়ামী লীগ সরকার। তাদের পতনের পর সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 সদস্য বিশিষ্ট নাগরিক 2024 সালের 27 আগস্ট প্রথম পুনর্বিবেচনার আবেদন করেন। পরবর্তীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং নওগাঁর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোফাজ্জল হোসেন পৃথকভাবে একই ধরনের আবেদন জানান। আজ প্রধান বিচারপতির নেতৃত্বে ওই আবেদনের উপর আপিল শুনানি অনুষ্ঠিত হয়। পরে ব্রিফিংয়ে আইনজীবী জানান, সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বে ভুল সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়। এরপর যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় সবগুলো সিলেকশন ছিল বলে জানান আইনজীবী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা আছে যে সংসদ ভেঙে দেওয়ার একটা নির্দিষ্ট দিনের মধ্যে এটা গঠিত হয়, কাজেই আমরা সংবিধানের ওই যে ফর্মুলা তার মধ্যে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ফেলা যাবে। কাজেই এখনকার যে আমাদের সাংবিধানিক অবস্থা এটা একটা ভিন্ন সাংবিধানিক অবস্থা এবং এই অবস্থায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলেও আগামী নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করবে এবং রায়ের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে তারা এর পরবর্তী নির্বাচন করবে। তত্ত্বাবধায়ক সরকার ফেরানো নিয়ে আপিল আবেদনের উপর শুনানির আরও খবর জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হয়েছেন তৌহিদুল তারেক। আপিল শুনানি এখন কোন পর্যায়ে রয়েছে আর শুনানিতে আর কি বলছেন প্রধান বিচারপতি? শাম্মী, বেশ কিছুক্ষণ আগেই আজকের দিনের মতো যে আপিল শুনানি সেটি মুলতবি করা হয়েছে। আগামী দিন ধার্য করা হয়েছে আগামীকালকে, তার মানে বুধবার দিন এই শুনানি কন্টিনিউ হবে। তবে যে বিষয়টি আপনি জিজ্ঞেস করেছেন আসলে কোর্টে কি কথা হয়েছে এই বিষয়টি নিয়ে, সেই সম্পর্কে আসলে এই শুনানির পরে কিন্তু যিনি বদিউল আলম মজুমদার, যিনি সুজন কিংবা আমরা যদি বলি সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক, যিনি আবেদন করেছিলেন এই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের জন্য, তার যে আইনজীবী রয়েছে শরীফ ভূঁইয়া, তিনি কিন্তু আমাদের ব্রিফ করেছেন এবং বিষয়টি বিস্তারিত বলেছেন এবং তিনি উল্লেখ করেছেন যে কোর্টে তিনি তুলে ধরার চেষ্টা করা হয়েছে আসলে কতটা অগণতান্ত্রিকভাবে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার আনা হয়েছিল সেটি কিভাবে 2011 সালে আসলে বিলুপ্ত করা হয়, যার ফলে আসলে দেশে একটি অগণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছিল এবং এরপর যে 3টি নির্বাচন হয়েছে এই 3টি নির্বাচন কিন্তু উনি উল্লেখ করেছেন যে সেটা সিলেকশন ছিল এবং সেখানে কোনো মানুষ কিন্তু সেই নির্বাচনে ঠিকভাবে অংশগ্রহণ করতে পারেনি, যার কারণে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। এবং আরেকটি বিষয় তিনি কোর্টে উল্লেখ করেছেন এজলাসে, তিনি বলেছেন যে এই একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে আসলে নষ্ট করার মাধ্যমে কিন্তু একটি দেশের বা রাষ্ট্রের যে অন্যান্য যে গণতান্ত্রিক প্রক্রিয়া বা কার্যক্রমগুলো থাকে সেগুলোও কিন্তু ব্যাহত হয়েছে। তিনি আরও একটি বিষয় উল্লেখ করেছেন যে যখন 1996 সালে যখন একটি বিশাল রাজনৈতিক ঐক্যের মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু যখন আনা হয়েছিল, ব্যবস্থাটি চালু করা হয়েছিল, সেটি কিন্তু একটি বিশাল ঐক্যের মাধ্যমে, রাজনৈতিক ঐক্যের মাধ্যমে, সেই ঐক্যটি কিন্তু সেই ঐক্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিন্তু 2011 সালে একটি বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এবং যে বিষয়টি আজকে আলোচনা এতটুকু ছিল, আগামীকাল সে বিষয়টি নিয়ে পুনরায় শুনানি চলবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। তত্ত্বাবধায়ক সরকার ফেরানো নিয়ে আপিল আবেদনের উপর শুনানির খবর জানাচ্ছিলেন তৌহিদুল তারেক। নভেম্বরে গণভোট চাওয়া মামা বাড়ির আবদার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বলেন জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে খরচ ও সময় দুটোই সাশ্রয়ী হবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে অর্থনীতিতে দারুণভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। বিগত সময়ে বিএনপি অর্থনীতিকে শক্ত অবস্থানে নিয়ে গিয়েছিল বলেও দাবি করেন তিনি। আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, যথাসময়ে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। বিএনপি জামায়াত সহ 25টি দল জুলাই সনদ স্বাক্ষর করলেও পিআর গণভোট প্রশ্নে অনৈক্য রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাদা আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বক্তব্য রাখেন। মঙ্গলবার সকালের জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। পিআর পদ্ধতি নামে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, শেখ হাসিনা সব ষড়যন্ত্রের মূল হোতা। ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচারের কোনো বিকল্প নেই, তার বিচার এ বাংলাদেশের মাটিতে হইতে হবে। এবং যেহেতু একটি সন্ত্রাসী দল, একটি খুনির দল, একটি অরাজনৈতিক দল এবং কোনো গণতন্ত্রে বিশ্বাস করে না, সেই দলের রাজনীতি হতে পারে না, রাজনীতি চলতে পারে না। তাই সরকার, অন্তর্বর্তী সরকার যে তাদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে, সঠিক করেছে এবং তাদের রাজনীতি করার বাংলাদেশে কোনো অধিকার নেই। নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, আওয়ামী লীগ সচল নাকি নিষিদ্ধ থাকবে সেটি সরকার সিদ্ধান্ত নেবে, তবে অপরাধীদের বিচার হতে হবে আগে। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। যদি ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন হয় তো এটা তো বিরাট প্রস্তুতি। গণভোটও তো একটা বড় নির্বাচন, সারা দেশ মিলেই নির্বাচনটা হবে, গণভোটটি হবে। তাহলে এইটার প্রস্তুতি নেবে কখন, ওইটার প্রস্তুতি কখন নেবে, এর মধ্যে তো একটা সময়ের তো একটা ক্লাশ লেগে যাবে এই জায়গায়। আইনি প্রক্রিয়ায় যেটা উপযুক্ত মনে করবে সরকার, সেটা তারা ব্যবস্থা গ্রহণ করবে। এবং এইটা আওয়ামী লীগ সচল থাকবে না নিষিদ্ধ থাকবে, তাদের যে কার্যক্রমে যে স্থগিত আছে, এটা কতদিন থাকবে না থাকবে, সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে সরকার তার স্বীয় বিবেচনায় সেটা সিদ্ধান্ত নেবেন। এদিকে দিনের অপর একটি সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত সরকার অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, অথচ বিএনপি বাংলাদেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছিল। বাংলাদেশ ব্যাংক ইজ ওয়ান কম্পোনেন্ট, a very important component, undoubtedly. কারণ আমাদের প্রবলেম হচ্ছে কি, আমরা সবসময় সলিউশনগুলো পিসমিল, কোনো সময় এখানে রিফর্ম, কোনো সময় আরেকটা রিফর্ম, এর মধ্যে কন্টিনিউসলি আছি। বাট যেহেতু উই নেভার লুক এট দ্য ইকোনমিক মডেল অ্যান্ড দি সলিউশন ইন আ হলিস্টিক ম্যানার, দে অল ফাউন্ড একটা অ্যাপ্রোচ আমাদের না থাকার কারণে আমার মনে হয় আমাদের ডিজায়ার যে আমাদের রেজাল্ট, আমাদের যে পটেনশিয়াল, ওটা আমরা অ্যাচিভ করতে পারিনি ফর ভেরিয়াস রিজনস। একই দিনে বাংলাদেশে সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI একটি প্রতিনিধি দলের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির বৈঠক হয়েছে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে। রাজু আহমেদ, এখন, ঢাকা। আসন্ন সংসদ নির্বাচনে এর অপব্যবহার ঠেকাতে একটি সেন্ট্রাল সেল গঠনের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। পাশাপাশি নির্বাচন ঘিরে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যে কোনো ধরনের অপপ্রচার ঠেকাতে কৌশল নির্ধারণ সহ ইসি প্রস্তুত বলেও জানান তিনি। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে নির্বাচনে এর অপব্যবহার রোধে করণীয় শীর্ষক কর্মশালার উদ্বোধনীতে তিনি এসব জানান। নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব সমস্যা সমাধানে যৌথ প্রচেষ্টার আহ্বান জানান। নির্বাচনের আগের রাতে এর মাধ্যমে অপপ্রচার বেড়ে যাওয়ার শঙ্কা করে পার্বত্য দুর্গম এলাকায় বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান সিএসি। দিনব্যাপী কর্মশালায় সিএসির সভাপতিত্বে অন্যান্য কমিশনার সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, টেকনিক্যাল এক্সপার্ট ও নির্বাচন সংশ্লিষ্ট অন্তত ৮০ জন অংশ নেন। আমরা প্ল্যান করেছি যে এখানে একটা মিস ইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন অ্যাড্রেস করার জন্য একটা সেন্ট্রাল সেল আমরা করব। Abnormal information may come out from far-flung areas in the hills. How to reach that information, misinformation, and how to address those misinformation. So connectivity with the far-flung areas, with the central
cell is very crucial. And who will work round the clock? How many people we have to engage in every shift? এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন কর্মশালায় সিএসিআর কি বিষয়ে দিক নির্দেশনা দিলেন? উজ্জ্বল, নিশ্চয়ই আপনি যেমনটি বলছিলেন, প্রধান নির্বাচন কমিশনার উদ্বোধনীতে কথা বলেছেন। কমিশনের পক্ষ থেকে যেটি নিশ্চিত করা হয়েছে, মূলত তারা কেন্দ্রীয়ভাবে এমন একটি ব্যবস্থাপনা করবেন যেন এআই এর যে অপব্যবহার হয় কিংবা এআই রিলেটেড কোনো বিষয় যদি হয়ে থাকে নির্বাচনের আগে পরে বা নির্বাচনের সময়, সেটি যেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়, সেটি কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলেছেন। এবং এর পাশাপাশি আমরা দেখেছিলাম অন্যান্য কমিশনাররাও কথা বলেছেন। তারাও যে বিষয়টি বলার চেষ্টা করেছেন, যেহেতু এবারের নির্বাচনে আইনের মধ্যে একটি বিষয় বলা আছে যে পোস্টারের ব্যবহারের নিষেধাজ্ঞার একটি বিষয় এসেছে, একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনলাইনে যে প্রচার প্রচারণা সেটিকে উদ্বুদ্ধ করা হয়েছে কিংবা সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে। তো বলা চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু এআই এর রিলেটেড অনেক ধরনের অপতথ্য ছড়ানো হয়, সেটি নিয়ে কিন্তু শঙ্কার কথা জানিয়েছেন বিভিন্ন কমিশনার থেকে শুরু করে এখানটায় যেহেতু অন্যান্য আরও যারা ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, সেই সাথে বিভিন্ন টেকনিক্যাল এক্সপার্ট যারা, তারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। তাদের পক্ষ থেকেও কিন্তু নির্বাচনে এআই এর অপতথ্য ঠেকাতে যে বিশেষ ধরনের কি ধরনের ব্যবস্থা নিতে পারেন সে বিষয়ে কিন্তু বলা হয়েছে। এবং আপনি জেনে থাকবেন, সম্প্রতি নির্বাচন কমিশন তাদের যে অংশীজন রয়েছে তাদের সাথে সংলাপ করেছে, সেখানেও কিন্তু এআই রিলেটেড কথাগুলো উঠে এসেছে। এবং সবশেষ গতকালে আমরা দেখেছিলাম বিভিন্ন বাহিনী এবং সেই সাথে যে গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন তাদের প্রতিনিধিদের সাথেও কিন্তু এই বিষয়ে কথা হয়েছে এবং সেখান থেকে মূলত এই মোটা দাগে এই বিষয়টি উঠে এসেছে। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা এর আগে যেমনটি দেখেছি যে একটি কমিটি করা হয়েছিল, যদিও কমিটির এখন পর্যন্ত কতটুকু কাজের অগ্রগতি হয়েছে সেই বিষয়ে কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। তবে কমিশনের বিভিন্ন সূত্র থেকে যেটি বলা হচ্ছে যে নির্বাচনের তফসিল যেহেতু আর 1.5 মাস পরেই দেওয়া হচ্ছে সময় অনুযায়ী, তার আগে মূলত এআই এর অপতথ্য ঠেকাতে কমিশন কিন্তু বেশ কার্যকর ভূমিকা নেবে এবং নির্বাচন কমিশন কিন্তু বারে বারে সেই বিষয়গুলো বলার চেষ্টা করছে। উজ্জ্বল, সিএসির কর্মশালা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন মিয়া আমিরুল। বর্ষার পরিকল্পনায় মাহির হত্যা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা জোবায়েদকে। তদন্ত কর্মকর্তারা মাহির ও বর্ষাকে মুখোমুখি বসিয়ে জেরার পর এ কথা স্বীকার করে দুইজন। হত্যাকাণ্ডের ঘটনায় পরিকল্পনা হয় 26 সেপ্টেম্বর। বিস্তারিত মোহাম্মদ রাশেদুল ইসলামের ক্যামেরায় আরিফ হোসেনের প্রতিবেদন। 19 অক্টোবর সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়েদের রক্তাক্ত মরদেহ মেলে পুরান ঢাকার একটি বাড়ির সিঁড়িতে। খবর পেয়ে ছুটে যায় সবাই। এই বাড়িতেই বর্ষা নামের এক ছাত্রীকে পড়াতেন জোবায়েদ। সেদিনও টিউশনিতেই যান তিনি। এরই মধ্যে একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায় 2 যুবক দৌড়ে পালাচ্ছে ঘটনাস্থল থেকে। জোবায়েদের সাথে ছাত্রী বর্ষার একটি ফোন রেকর্ড পায় পুলিশ। সেখানে বর্ষা জানতে চাচ্ছে জোবায়েদ কোথায় আছে, টিউশনি করতে আসতে কতক্ষণ লাগবে। তদন্তের শুরুটা এখান থেকেই। পরিচয় শনাক্ত হয় বর্ষার প্রথম প্রেমিক মাহিরের। পুলিশ প্রাথমিকভাবে আটক করে বর্ষা, মাহির এবং আইলানকে। পরে এই হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন করে ডিএমপি। জানায় ত্রিভুজ প্রেমের বলি হয়েছে জবি ছাত্র দল নেতা জোবায়েদ। মাহিরের সুইস কেয়ারের আঘাতে মারা যায় জোবায়েদ। মাহিরের সাথে ছিল আইলান। মাহিরের সাথে তার দীর্ঘদিনের পরিচয়, দীর্ঘদিনের প্রেম, ঠিক আছে। সে মাহিরের কাছে যখন গেছে, মাহিরকে সে বলছে যে জুবায়েরকে না সরালে আমি আসলে তার কাছ থেকে সরে আসতে পারবো না। 26 সেপ্টেম্বরের পরে তাদের মধ্যে পরিকল্পনা আসে যে তাকে আমরা ওই সরাই দিবে। রাজনৈতিক কোনো বিষয় এখানে নাই, এটা ত্রিভুজ প্রেমের কাহিনী। তবে ঘটনার মূল পরিকল্পনা বর্ষা নিজেই করেছিলেন। জুবায়েদকে হত্যা করার জন্য মাহিরের সাথে হত্যার কৌশল আঁকেন বর্ষা। বর্ষা ও মাহিরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে এই তথ্য। জুবায়েদ 1 বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জুবায়েদের প্রতি। যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের, যখন জুবায়েদের কাছে যায় তখন জুবায়েদের, ঠিক আছে। তো মাহিরকে সে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জুবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে। এই ঘটনায় বংশাল থানায় 3 জন আসামি করে মামলা হয়েছে। 3 জনকেই গ্রেপ্তার দেখানো হয়েছে। হোসেন জাহিদ, এখন ঢাকা।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের দায়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান চাপালেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কাস্টমস হাউস ও C&F এজেন্টদের। কার্গোতে মালামাল জমে থাকা ও ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণেই নিজস্ব ফায়ার ইউনিট যথাসময়ে আগুনের কাছাকাছি পৌঁছাতে পারেনি জানিয়ে তিনি বলেন, ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকেই এই আগুনের সূত্রপাত। আর জানাচ্ছেন তানজিলা খান মিম। বিমানবন্দরে শুল্কায়ন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য যেখানে এই আমদানি রপ্তানিকৃত পণ্য রাখা হয়, শনিবার সেই কার্গো ভিলেজ পুড়ে ছাই। সেই আগুন নাড়িয়ে তুলেছে সংশ্লিষ্ট খাতের সকলকে। প্রশ্ন উঠছে কেপিআই এলাকায় নিরাপত্তা ও অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে। ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত বলে জানায় বেবিচক। অগ্নিকাণ্ডের 3 দিন পর সংবাদ সম্মেলনে এবার বেবিচক চেয়ারম্যান সেই দায় চাপালেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কাস্টম হাউস ও C&F এজেন্টদের উপর। ওই বিল্ডিংটা আমার বা ভিতরের এইটার পুরো দায়িত্ব হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে C&F এজেন্টরা, আর কাস্টমসের কর্তৃপক্ষ ওনার কাস্টমস জিনিসগুলো করেন। আইডিয়ালি রেগুলার অনুসারে এই জিনিসগুলো 21 দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। মালপত্রগুলো যদি জমে থাকে সেটা দায়িত্ব ওনাদের। নতুন কার্গো টার্মিনালের ঠিকাদারদের সঙ্গে বেবিচকের হাজার কোটি টাকার ফারাক থাকায় শিগগিরই সেখান থেকে কার্যক্রম শুরু করারও কোনো সম্ভাবনা নেই বলে জানান বেবিচক চেয়ারম্যান। একই সাথে বলেন, এই একটি আগুনের ঘটনায় শাহজালাল বিমানবন্দরের মানদণ্ড নেমে যাবে এমনটা মনে করছেন না তিনি। এই ঘটনাটা অবশ্যই দুঃখজনক এবং আমার জন্য একটা খারাপ অভিজ্ঞতা, সেটা নো ডাউট। বাট আইকাও আমি মনে করি যে আইকাও এই ঘটনা পরবর্তীতে যদি দেখে যে আমাদের স্টেপগুলো কেমন হচ্ছে, প্রবাবলি সেটা আমাকে আরো বেটার সাপোর্ট করবে টু আপলিফট মাই পজিশন। সুতরাং আইকাও এর মাধ্যমে আমার মনে হয় কোনো মানদণ্ডে আমার আঘাত আসবে না। বহুদিন ধরে ব্যবসায়ীদের কার্গো সম্পর্কিত বিভিন্ন অভিযোগ আমলে নেওয়া হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হবে এয়ারলাইন্স এবং ব্যবসায়ী দুই পক্ষই। কারণ এখন ইম্পোর্ট কার্গো আসলে সেগুলো রাখার কোনো ব্যবস্থাপনা নাই, যার জন্য ইম্পোর্ট কার্গো আনার ব্যাপারে একটা অলিখিত নিষেধাজ্ঞা এয়ারলাইনগুলোকে দেওয়া হয়েছে আর কি। এতে করে হবে কি, মানে এয়ারলাইনগুলো লুজার হবে, যাদের এই মালামাল পুড়ে গেছে তাদেরকে তো এই মালামাল আবার নতুন করে আনতে হবে। যদি এখন মাল আনতে না পারে, ইম্পোর্ট না হয়, তাহলে তো তারাও ক্ষতিগ্রস্ত হবে। 12 অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন করে শতভাগ নাম্বার দিয়েছিল যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট। আর তার 6 দিনের মাথাতেই এই কার্গো ভিলেজেই হয় ভয়াবহ অগ্নিকাণ্ড। যে আগুন নিয়ন্ত্রণে আনতেই ফায়ার সার্ভিসের সময় লেগেছে 7 ঘন্টা এবং আগুন পুরোপুরি নেভাতে সময় লেগেছে 24 ঘন্টারও বেশি। ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে আনতে এত সময় লাগতো না যদি এখানে থাকতো নিজস্ব কোনো ডিটেকশন বা প্রোটেকশন সিস্টেম। এখন জনমনে প্রশ্ন উঠছে, তাই যদি সত্যি সত্যি এখানে কোনো ডিটেকশন বা প্রোটেকশন সিস্টেম না থেকে থাকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে, তাহলে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট কিসের ভিত্তিতে নিশ্চয়তা দিয়েছিল বা শতভাগ নিশ্চিত করেছিল এখানের নিরাপত্তা ব্যবস্থা? শুধু কি কার্গো ভিলেজ, আপনি আমাদের এয়ারপোর্ট যেটা রয়েছে, প্যাসেঞ্জার এয়ারপোর্ট, আল্লাহ তো বাঁচিয়েছে যে এই অগ্নিকাণ্ড যদি আপনার এয়ারপোর্টে লাগতো তাহলে তো আপনি শত শত লোক মারা যেত ওখানে। শুনতে অবাক লাগে যে এখানে কোনো ফায়ার ইকুইপমেন্টস বা আপনার স্প্রিংকলার, হাইড্রেন্ট বা আপনার ডিটেকশন নাই। আপাতত ম্যানুয়ালি পণ্য আমদানির কাজ চললেও এই কার্গো ভিলেজের বিকল্প কি হবে তা নিয়ে অগ্নিকাণ্ডের 3 দিন পেরিয়ে গেলেও আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। তানজিলা খান মিম, এখন, ঢাকা। নিষেধাজ্ঞার শর্তেও যেসব অনলাইন পোর্টাল জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে সেগুলো বন্ধে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। একই সঙ্গে বিদেশে অর্থ পাচার নিয়ন্ত্রণে জুয়ার সাইটগুলোতে MFS প্রযুক্তির সহায়তা বাড়ানো হয়েছে জানিয়ে এ পর্যন্ত 4820টি অ্যাকাউন্ট বন্ধ করার কথাও জানান তিনি। দুপুরে অনলাইন জুয়া প্রতিরোধে করণীয় শীর্ষক সভায় কথা জানান তিনি। আমাদের কাছে এরকম অনেক অ্যানালাইসিস রিপোর্ট আছে এবং সলিড রিপোর্ট আছে যে কারা কারা বিক্রি করে। আমরা প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে তাদেরকে ট্রেসিং ট্র্যাক করার চেষ্টা করছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে একটা বন্ধ করে দিলে অন্যটা
ওপেন হয়ে যায়। তো সেই জন্য আমরা এখন এই বন্ধ করার জিনিসটা আপাতত স্থগিত রেখেছি, আমরা ওই চক্রটাকে ধরতে যাচ্ছি। ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী পেল জাপান। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে নির্বাচিত হন 64 বছর বয়সী সানাই তাকাইচি। নিয়ম অনুযায়ী নতুন মন্ত্রিসভা গঠন করবেন তিনি। এর আগে শিগেরু ইশিবার পদত্যাগের পর দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি তাদের দলীয় প্রধান হিসেবে বেছে নেন তাকাইচিকে। আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। বিজ্ঞান ও প্রযুক্তিতে অভাবনীয় সাফল্য অর্জন করলেও এখন পর্যন্ত কোনো নারী নেতৃত্ব পায়নি জাপান। তবে সেই ইতিহাসকে পাল্টে দিয়ে এবার প্রথমবারের মতো দেশটির মসনদে বসতে যাচ্ছেন 64 বছর বয়সী সানাই তাকাইচি। মঙ্গলবার জাপানের পার্লামেন্টের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠ ভোট পান তিনি, আর এতে নিশ্চিত হয় তার প্রধানমন্ত্রী হওয়ার পথ। জাপানের নিম্নকক্ষে 465 আইন প্রণেতার মধ্যে 233 জনের সমর্থন প্রয়োজন ছিল তাকাইচির। তবে ভোটাভুটিতে 237 আইন প্রণেতার সমর্থন পান তিনি। বিবিসি জানায় মূলত নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ায় সুগম হয় তাকাইচির প্রধানমন্ত্রী হওয়ার পথ। এরপর আসে উচ্চকক্ষের ফল। এতে 248-এর মধ্যে 125 ভোট পান তাকাইচি। জেতার জন্য প্রয়োজন ছিল 124 ভোট। জাপানের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পার্লামেন্টের উভয় কক্ষের সমর্থনের প্রয়োজন হয়। যেহেতু উভয় কক্ষেই সমর্থন নিশ্চিত করেছেন তাকাইচি, দ্রুতই সরকার গঠন করবেন তিনি। এর আগে পার্লামেন্টের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর সেপ্টেম্বরে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। এরপর জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি তাদের দলীয় প্রধান হিসেবে ভোটাভুটিতে বেছে নেন সানাই তাকাইচিকে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক তিক্ত সম্পর্কের জেরে সামনের দিনগুলোতে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রীকে। 1961 সালে জাপানের নারা প্রিফেকচারে জন্ম নেওয়া তাকাইচির পরিবারের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই ছিল না। চাকরিজীবী বাবা ও মা ছিলেন পুলিশ কর্মকর্তা। দক্ষ হেভি মেটাল ড্রামার হিসেবে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তাকাইচি। তবে 1980-র দশকে যুক্তরাষ্ট্র জাপান বাণিজ্য দ্বন্দ্ব তাকে রাজনীতির প্রতি আগ্রহী করে তোলে। 1996 সালে প্রথমবারের মতো লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তাকাইচি। এরপর 10 বার জাপানের এমপি নির্বাচিত হন তিনি। দলের যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে তার বলিষ্ঠ ভূমিকার কারণে তিনি আয়রন লেডি হিসেবেও পরিচিত। দেশটির প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও প্রাক্তন প্রধানমন্ত্রী ফুমিও কিসিন্দা সরকারের মন্ত্রিসভার সদস্যও ছিলেন তাকাইচি। এর আগে 2 বার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রধানমন্ত্রী পদের জন্য লড়েছেন এলডিবির এই নেত্রী। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। হোম অফ ক্রিকেটের সামনে আছেন সহকর্মী জুবাইর আহমেদ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। জুবাইর, জানাবেন উইকেট অনুযায়ী বাংলাদেশের একাদশ কেমন হলো, আর প্রথম ম্যাচে তো দর্শক শূন্যতা ছিল, দ্বিতীয় ম্যাচে আজকে কেমন দেখছেন দর্শকদের উপস্থিতি? ধন্যবাদ উজ্জ্বল। যদি দর্শকদের প্রসঙ্গ থেকে শুরু করি, প্রথম ওয়ানডে তো আমরা যেমনটা দেখেছি, সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা দর্শক মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশে খেলা দেখতে এসেছিলেন। আজকে দ্বিতীয় ওয়ানডেতেও চিত্রটা প্রায় একই রকম। শুরুর দিকে একেবারেই দর্শক শূন্যতা, ফাঁকা গ্যালারি। তবে যতই সময় যাচ্ছে, আমরা কিছুক্ষণ আগেও দেখতে পেলাম বেশ উল্লেখযোগ্য সংখ্যক দর্শকই আসছেন। ধারণা করা হচ্ছে বিকেল নাগাদ আমরা মোটামুটি একটি দর্শক মুখর পরিবেশ পাবো স্টেডিয়ামে। আর যদি বাংলাদেশের একাদশ নিয়ে বলতে যাই, সিরিজের শুরু থেকে এখন পর্যন্ত আলোচনায় মিরপুরের কালো রঙের পিচ, স্পিন ফ্রেন্ডলি উইকেট, যেখানে ব্যাটসম্যানদের জন্য রান তোলাটা একটু কষ্টকর, তেমন একটা উইকেটে বাংলাদেশ নেমেছে 4 স্পিনার নিয়ে। 2022 সালের 16 জুলাইয়ের পর এই প্রথম বাংলাদেশ একজন পেসার এবং 4 জন স্পিনারের একাদশ নিয়ে নেমেছিল। সেই ম্যাচেও প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। সেবারও ফলাফল বাংলাদেশের পক্ষে এসেছিল, 4 উইকেটে বাংলাদেশ ম্যাচটা জিতে নেয়। ধারণা করা হচ্ছে এই মাঠের জন্য এমন একটা স্কোয়াড সিলেকশন খুব একটা মন্দ নয়, কারণ আমরা এখন পর্যন্ত বাংলাদেশের ইনিংসটা যেমন দেখছি 3টা উইকেটই চলে গেছে স্পিনারদের দখলে, ব্যাটসম্যানরা রান তুলতে কিছুটা খাবি খাচ্ছেন। সুতরাং সেই জায়গাগুলো থেকে স্কোয়াড সিলেকশন বেশ স্মার্ট বলা চলে, এবং ম্যাচ জয়ের জন্য যেই স্কোয়াডটা দরকার ছিল বাংলাদেশ সেটাই পিক করেছে। নাসুম আহমেদ এসছেন, তার স্লো স্পিন বরাবরই মিরপুরে বেশ কার্যকরী। আগের ম্যাচগুলোতে রিশাদের ঘূর্ণি আমরা দেখেছি, মিরাজকে দেখেছি, তাদের ক্ষেত্রেও বেশ চমৎকার দেখা গিয়েছে।
সুতরাং আশা করা যায় সেকেন্ড ওয়ানডে তো স্পিনের আধিক্যটা থাকবে। বাংলাদেশ আজকের পিচটা কিছুটা ব্যাটিং ফ্রেন্ডলি গত দিনের তুলনায়, সুতরাং বাংলাদেশ যদি 240-এর মতো স্কোর তুলতে পারে, যেটা মেহেদী হাসান মিরাজ টসে পরপরই বলছিলেন, তেমন একটা স্কোর যদি করতে পারে তাহলে বাংলাদেশের সামনে চান্স থাকবে এই একাদশ নিয়ে এবং এই বোলিং লাইন আপনি বেশ ভালো একটা জয় তুলে নেয়। আর যদি এই জয়টা তুলে নেয় তবে সিরিজ নিশ্চিত হবে, সেটাও বাংলাদেশের মাথায় থাকবে। এই তো ছিল আমার কাছে থাকা সবশেষ আপডেট। হোম অফ ক্রিকেট থেকে যুক্ত ছিলেন জুবায়ের আহমেদ। এখন দুপুর শেষ করব, শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার। আন্দোলনের মুখে এমপি ও শিক্ষকদের 15% বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত সরকারের, দেয়া হবে 2 ধাপে। কাল থেকে ক্লাসে ফেরার ঘোষণা। তত্ত্বাবধায়ক ফিরলেও কার্যকর হচ্ছে না এবারের নির্বাচনে। আপিল শুনানির শেষে আইনজীবী, সাবেক প্রধান বিচারপতি খায়রুলের ভুল সিদ্ধান্তেই বাতিল হয় ব্যবস্থা। নির্বাচন ঘিরে এআইয়ের অপব্যবহার ঠেকাতে সেন্ট্রাল সেল গঠনের সিদ্ধান্ত ইসির, সমন্বিত কাজের নির্দেশ প্রধান নির্বাচন কমিশনারের। ত্রিভুজ প্রেমের জেরে হত্যা করা হয় জবির ছাত্রদল নেতা জোবায়েদকে। 26 সেপ্টেম্বর করা হয় পরিকল্পনা। মাহির বর্ষা সহ 3 জনের বিরুদ্ধে মামলা। অগ্নি নিরাপত্তা সহ শাহজালালের কার্গো ভিলেজের সমস্যা নিয়ে উদাসীন ছিল বেবিচক। অভিযোগ ব্যবসায়ীদের। চেয়ারম্যান বললেন মালামাল জটের দায় বিমান ও কাস্টমসের। আর এই ছিল এখন দুপুরের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।